হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ঘটনা শেয়ার করতে চলেছি আমি সুদেষ্ণা। আজ যিনি ঘটনা পাঠিয়েছেন বা যার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, দত্তপুকুর থেকে রজত দাস। নিজের ছোটোবেলার জীবনের একটি ঘটনা উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। বন্ধুরা, প্রচুর কমেন্টস পাচ্ছি এবং ম্যাক্সিমামই পজিটিভ এবং নেগেটিভ কমেন্টসই একেবারে পাচ্ছি না তা নয়, তবে সেটা খুবই কম এবং নেগেটিভ লোকজন তো সব জায়গাতেই থাকে, সুতরাং ওগুলোকে ধর্তব্যের মধ্যে ফেলা ঠিক নয়। আপনাদের সঙ্গে ইন্টারাকশন করতে পেরে আমিও আনন্দিত। তো যাই হোক, রজতবাবুর ঘটনায় আমরা আজকে চলে যাব 1997-এ, যখন উনি সেকেন্ড ইয়ারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। ওনার বন্ধু ছিল, মানে রুমমেট ছিলেন। আর একটা কথা বলে দিই, ওনারা পড়তেন নর্থ বেঙ্গলের কোনো একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে এবং ওনার রুমমেট হয়েছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একজন স্টুডেন্ট মিস্টার ভান্ডারি। বন্ধুরা, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে নানা রকম আওয়াজ আসছে, যেহেতু বাড়িটা রাস্তার ধারে, আওয়াজগুলো আটকানো খুবই কষ্টকর। যাই হোক, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। এবার রজতবাবু আর ভান্ডারীবাবুর ঘটনাতে আমরা চলে যাই। ভান্ডারীবাবুর বাড়ি ছিল সিঙ্গুরে এবং ওনার বাবা হিন্দুস্তান মোটরসে চাকরি করতেন। তো দুজনে দু জায়গা থেকে এসছিলেন। এর আগে রজতবাবুর জীবনে যেসব বন্ধুবান্ধব ছিলেন, কেউ কারুর বাড়িতে রাত কাটাননি। হ্যাঁ, সুখে দুঃখে পাশে ছিলেন, কিন্তু রাত কাটানো হয়নি। এই প্রথম কোনো বন্ধুর সঙ্গে একই রুম ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা হতে লাগলো। তো দুই বন্ধু একেবারে হরিহর আত্মা হয়ে উঠলেন। পরীক্ষা চলতে লাগলো এবং ওনাদের জীবনও কাটতে লাগলো ওই হোস্টেলে। থার্ড সেমিস্টার শেষ হবার পরে ওনারা ঠিক করলেন দুই বন্ধু মিলে বেড়াতে যাবেন। সিনিয়র দাদা যারা হোস্টেলে থাকতেন তাদের আর কি জিজ্ঞাসাবাদ করে, তারা জিজ্ঞাসা করেছিলেন যে কোথায় যাওয়া যায়, কী বৃত্তান্ত। তারা বলেছিলেন বেড়াতে যাবার মতো একটা জায়গা আছে এবং সেটা তখনকার বিহারে। এই জায়গাটার নাম ছিল মহারাজপুর। সেখানে ব্রিটিশ আমলের একটা বাংলো, সেই বাংলোতে থাকা যায়, কাছাকাছি আছে মতি ঝর্ণা। তো দাদারা বলেছিলেন, দেখ বাবা, তোরা কিন্তু দুজন যাস না, গেলে একেবারে টিম নিয়ে যা। কিন্তু ওনারা ভেতরে ভেতরে চাইছিলেন, না, আমরা দুজনেই যাব, আর কাউকে জুটিয়ে লাভ নেই, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবে। সময়টা ছিল মার্চ মাসের 17 তারিখ। তো মার্চ মাস মানে মোটামুটি বসন্তকাল। আর কিভাবে যেতে হবে তা দুই বন্ধু মিলে সিনিয়র দাদাদের থেকে বিস্তারিতভাবে জেনে নিয়ে রওনা দেবার ইচ্ছে ছিল তাড়াতাড়ি। কলেজের হোস্টেল থেকেই বেরিয়েছিল সেই সময় বিখ্যাত, হোস্টেলের বাইরে যেমন থাকে, যোগীদার চায়ের দোকান। চায়ের দোকানে যেমন পাওয়া যায় চা, বিস্কুট, ডিম টোস্ট, এইসব খেয়ে ওনারা রওনা দিলেন। যোগীদা ছিলেন বৃদ্ধ মানুষ এবং ওনাদের অলিখিত গার্জেন ছিলেন, মানে লোকাল গার্জেনের মতোই ছিলেন। তা যোগীদা নিজেও কিন্তু ছিলেন বিহারের মানুষ। এবার এত ভোরে, অন্ধকার থাকতে থাকতে দুটো বাচ্চা ছেলে, ওনার কাছে তো বাচ্চাই, রওনা দিচ্ছে, উনি খুব করে জেরা করতে লাগলেন এবং এরাও আর কি আমতা আমতা করে, চেপে চুপে যতটা কম বলা যায় বলে রওনা হলেন। এবং ওরা বললেন যে, ঠিক আছে, তুমি চিন্তা করো না দাদা, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো, আমরা বেশি দূর যাব না, ওই আর কি 3 পাহাড়ি অবধি ঘুরে আবার ব্যাক করব। তো ওনারা রওনা দিলেন, বেশ মনের আনন্দ, ছোট বয়স। তো পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল মতো হয়ে গেছে। এইবার ওনারা যে জায়গাটায় পৌঁছলেন, অপরূপ দৃশ্য তো আছেই, দেখতে খুবই ভালো লাগছিল, কিন্তু সমস্যা হলো
ওখানে যখন থাকতে গেলেন দুই বন্ধু মিলে, ওখানকার যিনি কেয়ারটেকার তিনি নিয়ে গেলেন নতুন বাংলোয়, মানে তুলনামূলকভাবে যে নতুন বাংলোটা সেখানে, এবং ওখানে রাত্রে থাকবার ব্যবস্থা করলেন এবং প্রত্যেকবারই জিজ্ঞেস করছিলেন আপনারা দুজন কেন, আপনাদের সঙ্গে আর কেউ আসেনি? তা ওরা বলছে না, আমাদের সঙ্গে আর কেউ আসেনি, আমরা দুজনেই থাকবো, তাতে কি হয়েছে। তো উনি আর বেশি কথা বাড়াননি এবং দূর থেকে, মানে একটু দূরেই ছিল সেই পুরনো বাংলোটা। তো উনি বারবার বললেন যে দেখুন আপনারা থাকুন, কোনো অসুবিধে নেই, কিন্তু সন্ধ্যের পর ঘর থেকে কোনোভাবেই বেরোনো যাবে না এবং জল টল যা তোলার তুলে রাখতে হবে। তো ওনারা মানে রেডি টেডি হয়ে ওখানে ব্যাগপত্র নামিয়ে দেখলেন যে ঘরের মধ্যে 4টে সেই আগেকার দিনে যেমন খাটগুলো হয় না, মেসে ফেসে থাকতো বা হোস্টেলে, 4টে রকম খাট। আর রান্নাঘরের দিকে একটা দরজা রয়েছে, আর একটা রয়েছে বাথরুম একটাই ছিল, বাথরুমের পেছন দিকে আর একটা দরজা ছিল। তা ওনারা গিয়ে ফ্রেশ ট্রেশ হতে বাথরুমের ওই পেছনের দরজাটা দিয়ে, মানে নামতে বারণই করেছিল কিন্তু ওনারা নামলেন, এবং ওখানে যখন নামলেন ওখানে সেই হাতল টানা কল, তখনকার খুব ভারী ছিল হাতলটা, ওই রকম একটি কল ছিল নিচে, এবং পাহাড় চারিদিকটা খুবই সুন্দর। নিচে নামলেন এবং একটু সন্ধে হয়ে আসছিল। তো ওনারা কী করলেন, ওই কল টিপে টিপে মুখ হাত ধোবার চেষ্টা করছিলেন, মানে ধুচ্ছিলেন। এমন সময় কিছু লোকাল গুন্ডা পান্ডা মানে টাইপের লোক এসে ওখানে চারিদিকে দাঁড়ালো। ওরাও দেখলো, এবার ওদের মনে তো ভয় লাগছে, আমাদের দুটো ছেলে, আমাদের বয়স কম, যদি মেরে কেটে ফেলে দেয়, জিনিসপত্র লুটপাট করে, কিচ্ছু করার নেই। কিন্তু ওরা চুপচাপ দেখলো, দেখে খানিক পরে চলে গেল। এরাও হাত পা ধুলো এবং দেখলো যে তখনও সন্ধ্যা হয়নি, একটা মেয়ে আর কি, খুব অপরূপ সুন্দরী একটি মেয়ে জল নিতে এসেছিল এখানে, এবং মেয়েটি যে একটি মুসলিম সম্প্রদায়ের মেয়ে এবং লোকাল মেয়ে সেটা বোঝা যাচ্ছিল। খানিক বাদে আরও কয়েকটি মেয়ে আসে এবং জল টল নিয়ে ওরা চলে যায়। তো এরা তাকিয়ে থাকে, এত সুন্দর দেখতে একটা মেয়ে, ওই রকম জায়গা যার মানে নিচে দোকান ফোকান আছে বা জনবসতি আছে, কিন্তু পাহাড়ে উঠে ওই রাজবাড়িতে কিন্তু কোনো জনবসতিও নেই, লোকজনও নেই, ওই কেয়ারটেকার ছাড়া, এবং সেও রাত্রে থাকে না, গ্রামে নেমে যায়, আবার পরের দিন ভোরবেলা ফিরে আসে। তো এবার ওরা দেখছেন যে চারদিকে অন্ধকার হয়ে আসছে, তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ওই যাচ্ছে। এবার ওপরে যখন উঠছে তখন দুজন আর কি, কেউ কাউকে বলছে না, দুজনেরই শরীরটা কেন ভার ভার লাগছে। তো যাই হোক, পাশ থেকে মনে হচ্ছে একটা হাওয়া মতো বয়ে গেল বা কিছু এরকম। যাই হোক, দুজনের রুমে এলো, খাওয়া দাওয়া করলো, নিচে থেকে খাবার কিনে এনেছিল, এবং খাওয়া তো মানে প্রচণ্ড কষ্টকর ব্যাপার ছিল। রুটি, শুকনো রুটি, আর খুব ঝাল ঝাল মাংস। যিনি দোকান থেকে দিয়েছিলেন তিনি তো বলেছেন যে ওটা খাসির মাংস, কিন্তু আদৌ কিসের মাংস ছিল এনারা বুঝে উঠতে পারছেন না। প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে, এত ঝাল খেতেও পারছেন না। তো যাই হোক, ওরা তো রুমে টুমে খাওয়া দাওয়া করছেন, এবং প্রথমেই কী করলেন, বাথরুমের পেছনের দরজাটা দিয়ে দিলেন, এইবার রান্নাঘরের দিকের দরজাটা দিয়ে দিলেন, ঘরের ভেতরের সব কটা দরজা দিয়ে দুটো খাটকে ওরা দুদিকে দরজাগুলো মানে আটকে দিল খাট দিয়ে, যাতে দরজাটা ঠেললেও চট করে খুলে না যায়, কারণ বলা তো যায় না, বন্য জন্তুও অ্যাটাক করতে পারে, ওনাদের মনে সেই ভয়টাও ছিল। তা দুটো বড় মোমবাতি ওরা নিয়ে গিয়েছিলেন। এইবার প্রথমে কিছু না, দুজনের একটু অল্প বিস্তর গল্প করছে, গুঞ্জন হচ্ছে, মানে হালকা অল্প আওয়াজ করে কথা বলছে দুজনে, শব্দটা কম করছে। এবার একটু ঘুম মতো এসে গেছে, সারাদিনের ধকল ক্লান্তি, এমত অবস্থায় মানে সময়টা যে কতক্ষণ ওরা তো বুঝতে পারছে না। প্রথমে দূরে রান্নাঘরের দিকে দরজার পেছনে
ওটা বোধহয় বাইরের বাংলোটাতে দুম 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 করে দরজায় আওয়াজ হতে শুরু করলো। এবার ওনাদের মনে হলো কিরে ভাই, কোনো জন্তু ফন্তু অ্যাটাক করলো নাকি। এইবারে আশেপাশে ওই দুম 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 আওয়াজটা দরজার ঘুরতে লাগলো। আবার একটু পরে আর একটা দরজায় এরকম খুব জোরে নাড়ার আওয়াজ হতে লাগলো, দুম 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 করে আবার শব্দ হতে লাগলো এবং যেন বাড়িটা কাঁপছে। এবার ওদের একটু একটু ভয় লাগছে যে কি মানে কেউ যদি অ্যাটাক ফ্যাটাক করে। ওই লোকগুলো তো দেখে গিয়েছিল, তখনও কিন্তু ওদের মনে এই ভূত প্রেতের কোনো আশঙ্কা জাগেনি। এইবারে আওয়াজটা ক্রমশ ঘুরে ঘুরে সব দরজা জানলায় হতে লাগলো, টুপ 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 করে একটা আওয়াজ। খানিকক্ষণ বাদে আওয়াজটা চুপ করে গেল। ওরা কী করলে, ভয়ের চোটে মোমবাতিগুলো নিভিয়ে দিলেন, যে আমাদের যেন মানে বোঝা না যায় এর ভেতরে কেউ আছে। এইবার খানিক বাদে আরও যখন রাত বেড়েছে, দুটো পায়ে ভারী মল পড়লে বা নুপুর পড়লে যে আওয়াজ হয়, মনে হচ্ছে যেন কোনো মহিলা ধুপ একটা ছম করে আওয়াজ হলো, আবার একটু পরে গিয়ে আরেকটু দূরে গিয়ে ঝুপ করে একটা লাফ মারলো, আবার ওরম ঝুম করে আওয়াজ হলো। এইভাবে থেমে থেমে ক্রমশ লাফাতে লাগলো। এবার ওদের মনে একটু একটু ভয় লেগেছে যে এখানে এত রাত্রে মেয়ে কোথা থেকে এলো, নুপুর পরে কে লাফাচ্ছি, আর লাফানোর আওয়াজ মানে হেঁটে বা দৌড়ে যাচ্ছে না, ঝুপ ঝুপ করে একটু সময়ের গ্যাপে গ্যাপে আওয়াজটা হচ্ছে। এইবার কিছুক্ষণ পর ওই আওয়াজটা থেমে গেল এবং কেউ যেন ছুটে বেড়াতে লাগলো, ওই নুপুর পরা পায়ের আওয়াজ। আবার একটু পর সব চুপচাপ। এরা কিন্তু রীতিমতো এবার ভয়ে ঘামছে যে কেউ যদি কিছু করে দেয় এরা কিন্তু আটকাতে পারবে না। বিশেষ করে ওখানে ওরা দেখেছে, যেমন গুন্ডা পান্ডা লোকও দেখেছে, অনেক মেয়েরাও এসছিল, তো দুজনেই চুপ করে আছে, কেউ আর কারোর সাথে কথা বলার মতো সাহস নেই, দুজনেই শুনছে। এরপর একটু পরে আবার সেই দরজা পেটানোর আওয়াজ, ধুপ 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 করে। এবার এরা ভয়ে ঘামতে শুরু করেছে। এইভাবে সারাটা রাত কাটতে লাগলো। খানিক বাদে আবার সেই নুপুরের আওয়াজ। এইভাবে কাটতে কাটতে যখন ভোর হলো, তখন একজন সাহস করে দরজাটা খুলে বলে দেখি তো এবার কি হচ্ছে না হচ্ছে। বাইরে যখন এলো, মানে রজতবাবু বেরিয়ে এলেন, কোথাও কিছু নেই, সব চুপচাপ শান্ত পরিবেশ, গ্রাম্য পরিবেশ, ভোরের হাওয়া, ভোর হয়েছে সবে। কেয়ারটেকার বাবু আবার এসছেন। এইবার ওরা ফ্রেশ ট্রেশ হয়ে নিল। আবার ফ্রেশ হওয়ার পর নিচে মানে কেয়ারটেকারের কাছে গিয়ে এবার ওরা চেপে ধরল। সে তো প্রথমে কিছুতেই কিছু বলবেন না, এরাও ছাড়বেন না, না আমাদের এরকম এরকম হয়েছে, আমাদের যদি কিছু হয়ে যেত আপনি কেন আমাদের বলেননি, আমাদের কেন এই বিল্ডিংয়ে থাকতে দিয়েছেন। তখন উনি বললেন আমি তো বারবার জিজ্ঞেস করছি আপনাদের সঙ্গে আর কেউ আসেনি, আপনারা বললেন না, যদি কিছু হয়ে যেত আমাদের বলুন কি ঘটনা। তো অনেক রিকোয়েস্ট করার পর ভদ্রলোক যা বললেন তার মানে এই দাঁড়ায় যে যে জানলা পেটাচ্ছিল, ধুপধুপ করে যে আওয়াজগুলো হচ্ছিল, ওখানে কোনো নেগেটিভ এনার্জি বা মানে যেটাকে ওরা বলে আর কি ভূত টাইপের কিছু, কোনো শয়তানের আগমন ঘটে। আর ওনারই বক্তব্য অনুযায়ী যে নুপুরের আওয়াজটা ওখানকার কোনো দেবী মায়ের, কারণ কাছাকাছি একটি মন্দিরও ছিল, এবং মানে কাছাকাছি বলতে ওই বাংলোটা থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু ওই গ্রামের ওই জায়গাটাতে একটা মন্দির ওনারা দেখে এসছিলেন। তো দেবী মাই নাকি ওদের রক্ষা করেছেন। আর ওই ভূত বাংলোতে নেগেটিভ এবং পজিটিভ এনার্জি দুজনে একসঙ্গেই থাকে, একজন ক্ষতির চেষ্টা করে আর একজন বাঁচায়। তো এরপর ওনারা বললেন যে যা জিনিসপত্র আছে একেবারে গুছিয়ে
মতি ঝর্ণায় চান করে একেবারে ফিরে আসবো, আর এখানে থাকবো না। তো দুজনে ভোরবেলা, চারিদিকে পাখি ডাকছে, খুব সুন্দর একটা ঝর্ণা, মতি ঝর্ণায় গিয়ে ওখানকার সৌন্দর্য উপভোগ করলেন এবং ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে একেবারে ওখান থেকে খাবার টাবার খেয়ে ফেরার পথে রওনা দিলেন ফেরবার উদ্দেশ্যে। এই ছিল ওনাদের জীবনের, মানে রজতবাবুর জীবনের অল্প বয়সের একটি অলৌকিক ঘটনা, যেটার উনি ফেস করেছিলেন অল্প বয়সে। তো আপনারা জানাবেন কেমন লাগলো এই রজতবাবু জীবনের ঘটনাটা, কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্রতিবারের মতো এইবারেও আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনাদের বা আপনাদের পরিচিত কারোর জীবনে এরকম অলৌকিক বা দৈবিক কোনো ঘটনা ঘটে থাকলে আমাকে অবশ্যই জানাবেন। ডেসক্রিপশন বক্সে মেল আইডি আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আপনারা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন বা ঘটনা লিখেও পাঠাতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন এবং অন্যরা আসছেন, ঘটনা শুনছেন, যারা সাবস্ক্রাইব করব কি করব না ভাবছেন, তারা সাবস্ক্রাইব করেই দিন, কারণ প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই শুনবেন। কারণ এই ঘটনাগুলো প্রত্যেকে, মানে ম্যাক্সিমামই আমার নিজের জীবনের ঘটনা আছে, আর বাকি যারা পাঠিয়েছেন আমার অতি পরিচিত, তাদেরও নিজের জীবনের ঘটনাই পাঠিয়েছেন। আর একটা কথা, অন্য কোনো চ্যানেলের ঘটনা কিন্তু প্লিজ এখানে এসে বলা যাবে না, এটা ইউটিউবের নিয়মের বিরুদ্ধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর শেয়ার করে দেবেন যারা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের মধ্যে। আর লাইক দিলে আমিও আর উদ্বুদ্ধ হব নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি জানিয়ে আমি সুদেষ্ণা আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।